আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। এর পরের টপিক কি রয়েছে? অঙ্গ সংস্থানগত অভিযোজনে রুই মাছের পটকার অভিযোজন, বা আমরা এখানে একটু এক্সট্রা পড়ব বিভিন্ন মাছের অভিযোজন। তবে এখানে কি রয়েছে আগে সেটার উপর আমরা আলোকপাত করব। দেখো, রুই মাছের পটকার অভিযোজন। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। এখন এরা এক প্রকার কি প্রাণী? এরা এক প্রকার মুখ্য জলজ প্রাণী। তাহলে মাছ এক প্রকার মুখ্য জলজ প্রাণী। এরপর জলে বসবাস করার জন্য মাছ সাধারণত জলে বসবাস করে। এই জলে বসবাস করার জন্য এদের দেহে, অর্থাৎ রুই মাছের দেহে বা সকল প্রকার মাছের দেহে বিভিন্ন বা একাধিক জলজ অভিযোজন দেখা যায়। জলে বাস করে তাই জলজ অভিযোজন দেখা যায়। ক্লিয়ার? ল্যাবিও রোহিতা মুখ্য জলজ প্রাণী, জলে বসবাস করে তাই জলজ অভিযোজন দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো মাছের পটকা। এটি মাছের ভেসে থাকার অঙ্গ। কি বললাম? তাহলে এই এত অভিযোজনের মধ্যে একটি অন্যতম হলো মাছের পটকা। মাছের দেহের বিভিন্ন জলজ অভিযোজন হয়েছে, তার মধ্যে অন্যতম হলো মাছের পটকা। এটি মাছকে ভেসে থাকতে, ডুবতে এবং জলের মধ্যে স্থির থাকতে সাহায্য করে। ক্লিয়ার হলো? এখন এই যে পটকাটা কোথায় থাকে? এই পটকা থাকে উদর গহ্বরে। কোথায়? উদর গহ্বরে, মানে বুকে। ক্লিয়ার হলো? ভিতরের দিকে এবং মেরুদণ্ডের নিচে। ক্লিয়ার? উদর গহ্বরে, মেরুদণ্ডের নিচে। এছাড়া পৌষ্টিক নালী ও বৃক্কের মধ্যবর্তী অঞ্চলে। কি বললাম? এই রুই মাছের পটকা কোথায় থাকে ভালো করে বুঝবে। উদর গহ্বরের মধ্যে, মানে বুকের মধ্যে, মেরুদণ্ডের নিচে। উদর গহ্বরে এবং মেরুদণ্ডের নিচে। এছাড়া আরেকটু স্যার বলুন। পৌষ্টিক নালী ও বৃক্কের মাঝে যে অঞ্চলটি রয়েছে সেখানে এই পটকা রয়েছে। এরপর আমরা এই পটকা কিভাবে কাজ করে দেখো। এই পটকা দুটি প্রকোষ্ঠ রয়েছে, একটি অগ্র প্রকোষ্ঠ আর একটি পশ্চাৎ প্রকোষ্ঠ। এই অগ্র প্রকোষ্ঠ কি তৈরি করে? একটি গ্যাস তৈরি করে, যে গ্যাসটি এই পটকাটাকে কি করে? ফুলিয়ে দেয়। ক্লিয়ার? তাহলে পটকাটা ফুলে গেল, তখন মাছের দেহের যে আপেক্ষিক গুরুত্ব রয়েছে সেটা কি হবে? কমে যায়। তখন মাছ জলে ভেসে ওঠে। এবং যখন এই পশ্চাৎ প্রকোষ্ঠ যখন এই গ্যাসটাকে আবার শোষণ করে নেয়, তখন মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়। তখন মাছ আবার কি হলো? জলে ডুবে গেল। তো এইভাবে অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাধ্যমে গ্যাস উৎপাদন আর গ্যাস শোষণ এর মাধ্যমে মাছ জলে ডোবে এবং ভাসে। আশা করছি মাছের পটকা ক্লিয়ার। এবার এই যে দুটি প্রকোষ্ঠে কোন গ্রন্থি বা কোন রক্তজালক রয়েছে যেগুলো এই কাজটিকে করে? দেখো, অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি। কি বললাম? রেড গ্রন্থি এই গ্যাসটাকে উৎপাদন করে। ক্লিয়ার? তাহলে অগ্র প্রকোষ্ঠে একটি কি থাকে? রেড গ্রন্থি, যা এই গ্যাসটিকে উৎপাদন করে। আর পশ্চাৎ প্রকোষ্ঠে কে শোষণ করে? রক্তজালক।
এই রক্তজালক গুচ্ছ রেড গ্রন্থি থেকে যে উৎপাদিত গ্যাস শোষণ করে, এর নাম কি? রেটিয়া মিরাবিলিয়া। কি বললাম? রেটিয়া মিরাবিলিয়া। মনে রাখবে, মাছ তো, মাছকে কারা খায়? ভালো করে ভাবো, বিল্লি, তাই তো? মনে রাখবে, মাছকে বিল্লি খায়। বিল্লিটা রেডি, অর্থাৎ মেরি বিল্লি আ আমার পটকা খা। কি বললাম? মেরি বিল্লি আ আমার পটকা খা, মানে পটকা রেডি, মেরি বিল্লি আ, পটকা রেডি, মেরি বিল্লি আ, হয়ে গেল। ক্লিয়ার? তাহলে মেরি বিলি আ, বিল্লি মানে জানো তোমরা বিড়াল, আর মাছ দেখলেই তাদের হয়ে যায়, তাই বলবে পটকা রেডি, মেরি বিল্লি আ। রেটিয়া মিরাবিলিয়া কোথায় থাকে? পশ্চাৎ প্রকোষ্ঠে। এটা কি? রক্তজালক গুচ্ছ। ক্লিয়ার? আর অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি। আশা করছি বিষয়টি ক্লিয়ার। এরপর আমরা একটু ডিটেলসে দেখব, মানে মাছের, বিভিন্ন মাছের যে অভিযোজন, সেগুলো একটু ডিটেলসে দেখব। আর তারপর তো রয়েছে আমাদের কিভাবে আমরা প্রশ্ন সাজাবো। এরপর দেখো, আমরা একটু বিষয়গুলোকে বুঝবো, মানে যেহেতু আমরা মাছের অভিযোজন পড়ছি, তাই দেখো মাছের অভিযোজনে কি রয়েছে। প্রথমত, মাছ একটি মুখ্য জলজ প্রাণী। ক্লিয়ার? এটা আমরা আগেই জেনেছি। এরপর দেহের আকৃতি, মাছের দেহের আকৃতি মাকুর মতো। কিসের মতো? মাকুর মতো। এবং দুই পাশটা চ্যাপ্টা। কেন এমন আকৃতি হলো? যাতে জলে সুন্দরভাবে তারা এগিয়ে যেতে পারে, অর্থাৎ জলের গতিকে ভেদ করে তারা সাঁতার কাটতে পারে। ক্লিয়ার? তাহলে মাছের দেহের আকৃতি মাকুর মতো, দুই সাইড থেকে চ্যাপ্টা। কেন? জলের গতিকে রোধ করে এগিয়ে যেতে পারে। এর সুবিধার জন্য মাছের দেহের আকৃতি এমন। ক্লিয়ার? কোনো বিষয় নেই, জাস্ট একবার শুনে নিই তাহলেই হবে। এরপর মাছের দেহের আবরণ, মানে দেখবে মাছের দেহের বাইরে অনেক মাছে কি রয়েছে? আঁশ রয়েছে। এবং মাছের দেহ পিচ্ছিল পদার্থ থাকে বাইরে, যাতে তারা আত্মরক্ষা করতে পারে এবং জলের যে চাপ সেটাকে সহ্য করতে পারে। আর মাছকে সাঁতার কাটতে সাহায্য করে এই আবরণ, অর্থাৎ আঁশ। ক্লিয়ার হলো? এছাড়া আর কি রয়েছে? মাছের পাখনা। দেখো মাছের পাখনা কিন্তু মাছকে অনেক কিছু সাহায্য করে, যেমন তার, দেখো ডুবতে ভাসতে আমরা পটকা পরে নিয়েছি। এখন মাছ তো শুধু ডোবে আর ভাসে না, চলন এবং গমন দুটোই করে, এবং তারা দিক পরিবর্তন করে। এছাড়া জলে তাদের দেহের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ মাছের যে পাখনা রয়েছে সেগুলো মাছকে চলনে, গমনে, দিক পরিবর্তনে, এছাড়া জলের মধ্যে দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এতটুকু স্যার বুঝলাম। এখন মাছের পাখনা কতগুলো রয়েছে দেখো। প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, বক্ষ পাখনা, মানে বুকে। বক্ষ পাখনা রয়েছে দুটি, শ্রেণী পাখনা রয়েছে দুটি, তাহলে কটি হলো? চারটি। আর একটি করে রয়েছে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা। ক্লিয়ার? কি কি বললাম? পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা। ক্লিয়ার? আর শ্রেণী আর বক্ষ দুটি করে, টোটাল 7টি পাখনা রয়েছে। পাখনার কাজ আমরা পড়ে নিয়েছি। এরপর কি পড়ব? আমরা পটকা জানি। আর স্পর্শেন্দ্রিয়, এই স্পর্শেন্দ্রিয় কিন্তু খুব কাজ করে। দেখো মাছের দেহের দুপাশে কানকোর পিছন থেকে লেজ পর্যন্ত দুই দিক থেকে দুইটি স্পর্শেন্দ্রিয় রেখা থাকে। এই স্পর্শেন্দ্রিয় রেখা কি করে? ইন্দ্রিয়ের কাজ করে। কি কাজ? কিসের কাজ করে? ইন্দ্রিয়ের কাজ করে। যেমন জলের চাপ, তাপ, গভীরতা, পিএইচের মাত্রা এবং জলের স্রোত এবং শব্দ গ্রহণ করতেও সাহায্য করে। ক্লিয়ার? স্পর্শেন্দ্রিয় রেখা অর্থাৎ ইন্দ্রিয়ের কাজ করে। ক্লিয়ার হয়েছে? দেহের দুই পাশে থাকে, কানকোর পিছন থেকে একদম লেজ পর্যন্ত।
জলের চাপ, তাপ, গভীরতা, পিএইচের মাত্রা এবং শব্দ গ্রহণ করতেও সাহায্য করে। ক্লিয়ার। এরপর পটকা আমরা জানি আর শ্বাস অঙ্গ, মানে মাছ জলে কিভাবে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। দেখো, মাছের শোষণ অঙ্গ মানে শ্বাস নেয়ার যে অঙ্গ সেটা কি ফুলকা। গলবিলের উভয় দিকে ফুলকা গহ্বরের মধ্যে মাছের ফুলকা অবস্থিত। ক্লিয়ার এতটুকু? এই যে মাছের ফুলকা কি করে, জলের অক্সিজেনকে একদম ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে, অর্থাৎ রক্তে প্রবেশ করে। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। ক্লিয়ার হলো? আর একই প্রক্রিয়ায় তারা তার দেহ অর্থাৎ রক্ত থেকে আবার জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দেয়। তাহলে এই ফুলকার কাজ কি? ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করানো আর কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করানো। ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো, কিছু এমন মাছ রয়েছে যাদের অতিরিক্ত এই শ্বসন অঙ্গ রয়েছে, মানে শ্বাস নেওয়ার অঙ্গ রয়েছে, যেমন কই, ল্যাটা, মাগুর, শিঙি। এগুলোকে আমরা কি বলি? জিওল মাছ। জিওল প্রকৃতির মাছ দেখবে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। কারণ কি? এদের শরীরে অতিরিক্ত শ্বসন অঙ্গ রয়েছে। ক্লিয়ার? জিওল প্রকৃতির মাছের উদাহরণ দিলে কই, ল্যাটা, মাগুর। এরা দেখবে অনেকক্ষণ জলের বাইরেও বেঁচে থাকতে পারে, কারণ এরা জল ছাড়া নর্মাল অবস্থাতেও অক্সিজেন গ্রহণ করতে পারে। ক্লিয়ার হলো? এরপর এছাড়া আর কি দেখব? স্যার, চোখ। মাছের চোখ কেমন? দেখো, গোল হয় আর পল্লববিহীন হয়, কিন্তু একটা পাতলা পর্দা থাকে যা জলের ঘর্ষণকে বাধা দেয়, মানে চোখকে সুরক্ষিত রাখে। ক্লিয়ার? আর কি রয়েছে? নাসারন্ধ্র। নাসারন্ধ্র দেখো, বহির নাসারন্ধ্র আছে কিন্তু অন্ত নাসারন্ধ্র নেই। মাছের শরীরে বহি নাসারন্ধ্র আছে কিন্তু অন্ত নাসারন্ধ্র নেই। ক্লিয়ার? এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে মায়োটম পেশির ভূমিকা। দেখো, মাছের মেরুদণ্ডের দুই পাশে ভি আকৃতি বিশিষ্ট মায়োটম পেশি থাকে। তাহলে মায়োটম পেশি কেমন আকৃতির? ভি আকৃতির। এই পেশি সংকোচন, সংকোচন মানে কি? তোমার হাতটা নাও, একটু মোড়ো, মুঠো করো, এটাকে আমরা কি বলছি? সংকোচন। আবার এটাকে খুলে দাও, ছেড়ে দাও 5টা আঙুল, তখন এটাকে কি বলবো? প্রসারণ। এই সংকোচনের দ্বারা মাছ সাঁতার কাটার সময় মেরুদণ্ডকে দেহের দুই পাশে আন্দোলিত করতে পারে, মানে এদিক ওদিক বেঁকাতে পারে। তাহলে মায়োটম পেশি কি করে? মেরুদণ্ডকে এই দিক ওই দিক বেঁকাতে পারে। ক্লিয়ার হয়েছে? স্যার, আর কি পড়তে হবে? দেখো, আরও আছে, কিন্তু আর না পড়লেও চলবে। এটুকুও তোমরা জাস্ট একটু জেনে রাখো, কিন্তু তোমরা ফোকাস করবে রুই মাছের পটকার উপরে। ক্লিয়ার? একদম। এরপর আমরা প্রশ্ন উত্তর কিভাবে লিখব দেখে নিই। এরপর দেখো, আমরা কিভাবে লিখব এই অংশটা আমি তোমাদের বলে দিয়েছি। রুই মাছের অভিযোজন: দেহের আকৃতি, দেহের আবরণ, পাখনা, স্পর্শেন্দ্রিয় রেখা, পটকা, শ্বসন অঙ্গ। এখানে একটুখানি ভালো করে দেখো, হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ড একটি মাত্র অলিন্দ আর একটি মাত্র নিলয় নিয়ে গঠিত, অর্থাৎ ভেনাস হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ড হলো ভেনাস প্রকৃতির। এখানে দূষিত রক্ত প্রবাহিত হয়, এখানে শুধুমাত্র দূষিত রক্ত প্রবাহিত হয়। ক্লিয়ার? এছাড়া চোখ বলে দিয়েছি, নাসারন্ধ্র বলে দিয়েছি, আর মায়োটম পেশির ভূমিকাও বলে দিয়েছি। দেখো, আমরা কিভাবে খাতায় লিখব। প্রথমে আঁকব। ক্লিয়ার হলো? রুই মাছের অভিযোজনের বৈশিষ্ট্য
ও অভিযোজনগত গুরুত্ব। পাখনা, পটকা, ফুলকা, দেহের আকৃতি আর চোখ। মোটামুটি তোমরা বিষয়গুলো জানো, তবুও একবার জাস্ট আমরা পড়ে নেব। ক্লিয়ার? দেখো, প্রথমত আমরা পটকা পড়ব। পটকা দেখো, পটকা মাছের আপেক্ষিক যে গুরুত্ব রয়েছে তা কমিয়ে বা বাড়িয়ে যথাক্রমে মাছকে জলের উপরে ভাসতে ও জলের গভীরে নামতে অথবা জলের যে কোনো স্থানে স্থিতিশীল থাকতে সাহায্য করে। স্যার আপনি তো পড়িয়ে দিয়েছেন, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে। এজন্য পটকাকে মাছের জল স্থিতি অঙ্গ বলা হয়। ক্লিয়ার? আর এখানে কোথায় রয়েছে আর অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে কোন গ্রন্থি ও কোন জালিকা দিয়ে কি কাজ হয় সেটাই লেখা রয়েছে। তোমরা অলরেডি জানো, রেটিয়া, মিরাবিলিয়া আর রেড গ্রন্থি। ক্লিয়ার? এখানে কি রয়েছে? পাখনা। পাখনা কতগুলো রয়েছে? 7টি। দেখো, বক্ষ পাখনা আর শ্রেণী পাখনা 2টি করে, অর্থাৎ জোড় সংখ্যায়। আর বাকিগুলো কি রয়েছে? বিজোড় সংখ্যা, অর্থাৎ 1টি করে। পৃষ্ঠ, পায়ু আর পুচ্ছ এগুলো কি করে? স্যার আমরা জানি যে জলের মধ্যে মাছকে দিক নির্ণয় করতে, চলনে, গমনে আর দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ব্যাস, আর কিচ্ছু নেই। এরপর স্যার ফুলকা আমরা জানি, কোথায় থাকে সেটাও জানি। যে ফুলকা হচ্ছে কি শ্বসন অঙ্গ, জলের অক্সিজেনকে গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইডকে মুক্ত করে। ক্লিয়ার হয়ে গেছে? দেহের আকৃতি মাকুর মতো, 2 ধারটা চ্যাপ্টা, যাতে জলের গতিকে ভেদ করে সহজেই এগিয়ে যেতে পারে। আর চোখ স্যার জানি গোল হয় আর পল্লববিহীন, একটি হালকা পর্দা রয়েছে যাতে জলের আঘাত বা ঘর্ষণ থেকে রক্ষা করতে পারে। ক্লিয়ার? এরপর আমাদের কি টপিক আছে? একদম আমাদের রয়েছে এরপর পায়রার বায়ুথলি। তো চলো নেক্সট। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।